মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ত্রিনবতী পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষার প্রার্থনা নিয়ে এসেছেন এবং প্রত্যাখ্যাত হয়েছেন। দ্রোণাচার্য ক্ষত্রিয় রাজপুত্রদের সঙ্গে নিষাদ রাজপুত্রের ওঠা বসায় সামাজিক সমস্যা হওয়ার ভয়ে এবং নিজের চাকরি বাঁচাতে একলব্যকে ফিরিয়ে দিয়েছেন। একলব্য বনে চলে গিয়ে দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে তার সামনে নিজের মতো করে অভ্যাস শুরু করেছেন। এদিকে দ্রোণাচার্যের অস্ত্র পাঠশালায় দিনের পর দিন অস্ত্রাভ্যাস করতে করতে ক্লান্তি আসে, একঘেয়েমিও আসে। যে কোনো শিল্পকলার ক্ষেত্রে শিক্ষারম্ভ এবং শিক্ষান্তিম প্রয়োগ যথেষ্ট উত্তেজনাময়, কিন্তু মাঝখানের যে সময়টুকু যখন অভ্যাসের নৈরন্তর্যে শিক্ষিত বিদ্যাকে শানিত করতে হয়, সেই সময় ধৈর্য দেখাতে দেখাতে অতি উত্তম শিক্ষার্থীও ক্লান্ত হয়ে পড়ে। পাণ্ডব কৌরবদেরও সেই ক্লান্তি এসেছিল। শেষে তারা একদিন দৈনন্দিন অস্ত্রাভ্যাসের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে অনুমতি চাইল মৃগয়ায় যাবার জন্য। দ্রোণাচার্য শিষ্যদের পরিশ্রম বোঝেন, অতএব তিনি অনুমতি দিলেন। তাছাড়া মৃগয়ার মধ্যে তার শিষ্যদের অস্ত্রাভ্যাসের একটা আন্দাজ পাওয়া যাবে বলে দ্রোণাচার্য তাদের এক কথায় মৃগয়ার অনুমতি দিলেন। রাজকুমারেরা রথে করে মৃগয়ায় বেরিয়ে পড়লেন। সঙ্গে আজ্ঞাবহ কর্মচারীরা শিকার ধরার জাল, দড়ি এবং শিকারের অন্যান্য উপকরণ নিয়ে রাজপুত্রদের সঙ্গে চলল। তাদের সঙ্গে একটি শিকার ধরার কুকুরও চলল। শিকারী কুকুর নিয়ে মৃগয়ায় যাবার চল সে যুগে যথেষ্টই ছিল। প্রশিক্ষণ পাওয়া এই কুকুরগুলির প্রধান কাজ ছিল শিকারের খোঁজ দেওয়া এবং শিকার আহত হয়ে তীব্র বেগে পালাতে চাইলে তাকে বাধা দেওয়া। পাণ্ডব কৌরব কুমারেরা বনের মধ্যে শিকারযোগ্য পশুপক্ষী খোঁজা আরম্ভ করলেন। শিকারী কুকুরটিও তার নিজের কাজে লেগে গেল। এদিক ওদিক ছোটাছুটি করতে করতে এক সময় সবার অলক্ষ্যে কুকুরটি নিষাদ পুত্র একলব্যের কাছাকাছি অঞ্চলে পৌঁছল। কুকুরটির এতকালের অভ্যাস ছিল শিকার দেখলে ঘেউ ঘেউ করে চেঁচিয়ে ওঠা। আজ একলব্যকে দেখেও কুকুরটি তাই করল। এর কারণ হলো, শিকার দেখে চেঁচিয়ে ওঠাটা যেমন কুকুরের অভ্যাস, তেমনি অদ্ভুত কোনো জিনিস বা চেহারা দেখলে কুকুর স্বভাববশত চেঁচায়। এখানে একলব্যকে দেখে রাজকুমারদের কুকুর চেঁচিয়ে উঠল। একলব্যের ওই পাগলের মতো চেহারা, ধূলিধূসর দেহ, কালো গায়ের রং, তার মধ্যে কৃষ্ণাজিন পরিধানে, সবকিছু মিলে একলব্যকে অস্বাভাবিক এক ব্যক্তি মনে করল কুকুরটি এবং ভয়ে চেঁচাতে লাগলো। কুকুরটিকে চেঁচাতে দেখে একলব্য বিরক্ত হলেন এবং তার আকস্মিক চিৎকার বন্ধ করার জন্য একলব্য অন্তত 7টি তীর ছুঁড়লেন কুকুরটির মুখে, এবং সেই তীর ছোঁড়ার মধ্যে এতটাই শীঘ্রতা ছিল যাতে মনে হলো যেন 7টি স্বরই একবারে এসে কুকুরটির মুখে লাগলো। কুকুরের চিৎকার এক লহমায় স্তব্ধ হলো এবং বানাহত শরীর নিয়ে পোষা শিকারী কুকুর দৌড়ে এলো পাণ্ডবদের কাছে। কুকুরটির এই অবস্থা থেকে পাণ্ডবরা একেবারে অবাক হয়ে গেলেন। শুধু তাড়াতাড়ি তীর ছোঁড়াই নয়, একলব্য কুকুরের চিৎকার শুনেই বাণ মোক্ষণ করেছিলেন। কুকুরটিকে তিনি চোখে দেখেননি, অর্থাৎ লক্ষ্যলব্ধতা এবং শব্দভেদ, এই দুই বিদ্যাতেই একলব্য এতটাই পারদর্শী যে পাণ্ডবেরা শুধু অবাকই হলেন না, তারা লজ্জা পেলেন এবং সে অজ্ঞাতনামা ধনুর্ধরের প্রশংসাও করতে লাগলেন। পাণ্ডবদের এবার মনে হলো মানুষটিকে একবার দেখা দরকার। তারা সকলে মিলে বনের ভিতর খোঁজাখুঁজি আরম্ভ করলেন। অনেকক্ষণ পর এক জায়গায় সরক্ষেপের শনশন শব্দ ভেসে এলো পাণ্ডবদের কানে। অবাক হয়ে তাঁরা দেখলেন মানুষটির সরক্ষেপের কোনো বিরাম নেই। ক্লান্তিহীন অভ্যাসে একের পর এক সরক্ষেপ করে এই কুমার পুরুষটি তাঁর বিদ্যা শানিত করে যাচ্ছেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। পাণ্ডবেরা দেখলেন তাঁদেরই বয়সী একটি ছেলে, যদিও তার চেহারা রাজপুত্রের মতো মোটেই নয়, বরঞ্চ বলা যায় চেহারাটা একটু বিকৃতই বটে। পাণ্ডবরা জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনার পিতৃ পরিচয়ই বা কি? অস্ত্রধারী উত্তর দিলেন, আমি নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি দ্রোণাচার্যের শিষ্য
এবং আমি ধনুর্বিদ্যায় অবিরাম পরিশ্রম করে চলেছি। জীবনে এই ছেলেটিকে দ্রোণাচার্যের আশেপাশেও দেখেননি পাণ্ডবরা, আর সে বলে কিনা আমি দ্রোণাচার্যের শিষ্য। পাণ্ডবরা ভালো করে একলব্যের খবর নিলেন এবং তার জীবনের সবকিছু খবরও জানার চেষ্টা করলেন সাধ্যমতো। তারপর দ্রোণাচার্যের কাছে এসে পাণ্ডবরা সমস্ত ঘটনা নিবেদন করলেন। নির্জন বনের মধ্যে দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করে একলব্য যে সাধনা করে যাচ্ছিলেন, তাতে সবচেয়ে বিব্রত হয়েছিলেন অর্জুন। অস্ত্র ক্ষেপণের শীঘ্রতা, শব্দ শ্রবণ মাত্র লক্ষ্যভেদ, ধনুর্বিদ্যার এসব কৌশল বিপুল পরিশ্রমে শিখতে হয় এবং একলব্য তা অর্জুনের থেকেও ভালো শিখেছেন। অন্তত অর্জুন সেটা ভালো করেই বুঝেছেন। নীতিশাস্ত্রের কথায় বলে, একজন বিদ্বান ব্যক্তি শুধু অপর বিদ্বানের পরিশ্রম এবং যত্ন বুঝতে পারেন। একজন বন্ধা রমণীর পক্ষে তো আর পুত্র প্রসবিনী জননীর কষ্ট বোঝা সম্ভব নয়। অর্জুন নিজের অভিজ্ঞতাতেই জানেন যে একলব্য ধনুর্বিদ্যার এমন একটি পর্যায়ে অধিগত করেছেন যা হয়তো তার নিজের পক্ষেও সম্ভব নয়। মনে মনে অর্জুনের বড় কষ্ট হল। জীবনে এত কষ্ট করে, এত পরিশ্রম করে তিনি অস্ত্রবিদ্যার দুরূহ সাধনা চালিয়ে গেছেন, অথচ সেই সাধনা তাকে এমন জায়গায় পৌঁছে দিল না যাতে অর্জুনের নাম করলে অস্ত্রবিদ্যার ক্ষেত্রে আর দ্বিতীয় কোনো সংখ্যায় করাঙ্গুলি প্রসারিত হবে না। অর্জুন সামান্য অভিমানে আহত হয়েও রইলেন। একদিন নিজেকে রুদ্ধ করতে না পেরে দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। এখন দ্রোণের আশপাশে কেউ নেই। অর্জুন মনের কথা বলবেন পিতৃপ্রতিম গুরুর কাছে। রাগ করে বলবেন না, সপ্রণয়ে বলবেন, স্বাভিমানে বলবেন। অর্জুন বললেন, গুরুদেব, আপনি একদিন আমাকে সানন্দে জড়িয়ে ধরে বলেছিলেন আমার শিষ্যদের মধ্যে তোমার থেকে ভালো কেউ থাকবে না, কিন্তু আজকে দেখছি শুধু আমি কেন, অন্য অনেক ধনুর্ধর বীরদের চেয়েও আপনার শিষ্য একলব্য ধনুর্বিদ্যার শ্রেষ্ঠত্ব লাভ করেছে। কেমন করে হলো এই ঘটনা? আমার চেষ্টা এবং বিনয়ের তো অভাব ছিল না। দ্রোণ বিব্রত হলেন। সত্যি তো, তিনি অর্জুনকে কথা দিয়েছিলেন এবং এটাও ঠিক যে হিরণ্যধনুর পুত্র একলব্যকে তিনি তার পাঠশালায় স্থান দেননি। তাহলে কেমন করে এই ঘটনা ঘটল? দ্রোণাচার্য অর্জুনকে বললেন, ঠিক আছে, চলো আমার সঙ্গে। একা অর্জুনকে নিয়ে দ্রোণাচার্য সেই নির্জন বনে উপস্থিত হলেন। সেখানে এসে দেখলেন সেই ধূলি ধূসরিত দেহ, কৃষ্ণাজিন পরিহিত বালকটি এক মনে সরমক্ষণ করে যাচ্ছেন লক্ষ্যের দিকে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ৪৯ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।